নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 76 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ডেভিড কপারফিল্ড বইটির লেখক কে? প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্স হচ্ছে ডেভিড কপারফিল্ড বইটির লেখক। তো চার্লস ডিকেন্সের কতগুলি বিখ্যাত বই আছে, যেগুলো হচ্ছে অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ এবং ডেভিড কপারফিল্ড। এখানের মধ্যে ডেভিড কপারফিল্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। এর সাথে সাথে এই দুটো নামও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তো প্রতি বছরই এই নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন দেশের সংগঠন থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটি আলফ্রেড নোবেলের সম্মানে 1901 সালের 10 ডিসেম্বরে দেওয়া শুরু হয়েছিল, অর্থাৎ নোবেল পুরস্কার 10 ডিসেম্বর 1901 সালে দেওয়া শুরু হয়েছিল। এটি পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতির ক্ষেত্রে পুরস্কৃত হয়েছিল। এটা 1968 সালে শুরু হয়েছিল। অর্থাৎ এখানে অর্থনীতির যে পুরস্কারটা রয়েছে, এই অর্থনীতি পুরস্কারটা হচ্ছে 1968 সালে দেওয়া শুরু হয়েছিল। কিন্তু বাকি যেগুলো রয়েছে আগেরগুলো, এগুলো সব হচ্ছে 1901 সালে দেওয়া শুরু হয়েছিল। আর নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার ছাড়া সব নোবেল পুরস্কারই হচ্ছে সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। অর্থাৎ নরওয়ের অসলোতেই শুধু নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় এবং বাকি পুরস্কারগুলো হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। পরের প্রশ্ন, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো কোনটি? তো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে পারো, তাহলে তোমাদের আরও ভালো করে মনে থাকবে। আর যদি তোমরা দেখো যে কোনো প্রশ্ন তোমাদের আনকমন যেটা জানো না, সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে তোমাদের ওখান থেকে রিভাইজ করতে সুবিধা হবে। আর তোমরা আমাদের চাইলে এই সব ক্লাসের পিডিএফও তোমরা নিয়ে নিতে পারো। তো পিডিএফের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে বলা হয় প্যালিয়েন্টোলজি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা এর লেখক কে? এটাও বারবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে পুতুল নাচের ইতিকথা লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। অপশন বি। তো পুতুল নাচের ইতিকথা হলো বাংলা লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত বই, যা 1936 সালে বই আকারে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, প্রথম জাতীয় অধ্যাপক কে ছিলেন? তো মনে রাখবে প্রথম জাতীয় অধ্যাপক ছিলেন হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন বি। না, ভুল বললাম, এটা সত্যেন্দ্রনাথ বসু হবে। অপশন সি, প্রথম জাতীয় অধ্যাপক হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসুকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 1959 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে মনোনীত করেন। নেক্সট প্রশ্ন, জাতীয় আয় কিসের ওপরে নির্ভর করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে জাতীয় আয় নির্ভর করে হচ্ছে সমস্ত উৎপাদন উপকরণের অর্থের সমষ্টির উপর। অপশন সি। পরের প্রশ্ন, নিট জাতীয় উৎপাদন হলো কোনটি? তো নিট জাতীয় উৎপাদন হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং মাইনাস অপচয়। অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন থেকে আমরা যদি অপচয়কে বাদ দিই, তাহলে সেখানে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে আর্থিক জরুরি অবস্থা সংবিধানের 360 নম্বর ধারায়
বর্ণিত আছে, অপশন সি। তো আর্থিক জরুরি অবস্থার ঘোষণাটিকে সংসদের উভয় কক্ষের 2/3 সদস্য দ্বারা 2 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে, তাহলেই আর্থিক জরুরি অবস্থা এটা ঘোষণা করা যাবে। নেক্সট প্রশ্ন, এখন পর্যন্ত সংবিধানের প্রস্তাবনাকে মাত্র একবারই সংশোধন করা হয়েছে, আর সেটা হলো কবে এবং কততম সংশোধন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো এখন পর্যন্ত মাত্র একবারই সংশোধন করা হয়েছে, আর সেটা হয়েছিল হচ্ছে 42তম সংশোধন 1976 সালে। তো প্রস্তাবনা সংবিধানের একটি অংশ, কিন্তু আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। প্রস্তাবনায় এখনও পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। এর দ্বারা মূল প্রস্তাবের সাথে 3টি নতুন শব্দ, এটা ভালো করে মনে রাখবে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টি শব্দ প্রস্তাবনার মধ্যে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে যোগ হয়েছিল। এই 3টি শব্দ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসবে। পরের প্রশ্ন, সংবিধানের কোন তালিকাতে আইন শৃঙ্খলাটি অবস্থিত? যৌথ তালিকা, রাজ্য তালিকা, কোনোটি নয়, নাকি কেন্দ্র তালিকাতে? তো মনে রাখবেন আইন শৃঙ্খলাটি হচ্ছে রাজ্য তালিকার মধ্যে পড়ে, অপশন বি। তো ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় মূল সংবিধানে 66টি বিষয় রাজ্য তালিকাভুক্ত ছিল, যা বর্তমানে 61টি বিষয় হয়েছে, যথা পুলিশ, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, স্বাস্থ্য, কৃষিকাজ, স্থানীয় শাসন ব্যবস্থা, পানীয় জল সংক্রান্ত সুবিধা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, প্যাট অঞ্চল কি? ওটা প্যাট অঞ্চল কোনটাকে বলা হয়? তো প্যাট অঞ্চল বলা হয় হচ্ছে ছোটনাগপুর মালভূমির পশ্চিমাঞ্চলকে বলা হয়, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু বারবার আসে। তো উজ্জয়িনী শহরটি হচ্ছে, মনে রাখবে, এটা শিপ্রা নদীর তীরে অবস্থিত, অপশান সি। পরের প্রশ্ন, কে কাকে ভারতের রক্ষাকারী বলেছেন? তো তোমরা কম বেশি জানো সবাই যে ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে, তাহলে এখানে অপশন বি এবং ডি এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এ আর সি দুটো হবে না। তো এখানে কাকে বলা হয়েছে, এটা তো স্কন্দগুপ্তকে আমরা জানি, কে বলেছে এটা অ্যান্সার হয়ে যাবে রমেশচন্দ্র মজুমদার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন। তো স্কন্দগুপ্ত সিংহাসন আরোহণের দ্বিতীয় বর্ষে হুন আক্রমণ প্রতিহত করে ভারতবর্ষকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। এই যুদ্ধ সম্পর্কে ভারতী স্তম্ভে বলা আছে তিনি সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ করেছিলেন এবং তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা কার লেখা? তো দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ডক্টর কুইমুদ্দিন আহমেদের লেখা, অপশন এ। পরের প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে, যে অ্যামোনিয়া শুষ্ক করতে কোনটির দরকার হয়? তো অ্যামোনিয়া শুষ্ক করতে দরকার হয় হচ্ছে কুইক লাইম, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ক্যালসিয়াম অক্সাইড, যাকে কুইক লাইম বলা হয়, তো ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়। যখন চুনাপাথরকে, অর্থাৎ CaCO3 যার সংকেত চুনাপাথর, তো চুনাপাথরকে যখন গরম করা হয় তখন এটি ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন করে, আর এটি কুইক লাইম হিসাবেও পরিচিত। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম হচ্ছে কুইক লাইম, আর এটা হচ্ছে সিমেন্ট, কাগজ, কস্টিক সোডা ইত্যাদি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO অনুসারে জলে COD এর পরিমাণ কত হওয়া উচিত? তোমাদের কালকের ক্লাসে BOD-র কথা বলা হয়েছিল, আর আজকে হচ্ছে COD। এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, এগুলো ভালো করে মনে রাখবে, যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ 6 মিলিগ্রাম পার লিটার। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে জলের COD-র পরিমাণ হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার হওয়া উচিত। তো COD-র পূর্ণ রূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। প্রতি লিটার জলে উপস্থিত মোট জৈব এবং অজৈব অপদ্রব্যকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের দরকার সেই পরিমাণ অক্সিজেনকে বলা হয়
সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম মৌলকে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সজ্জিত করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো মনে রাখবে অপশন, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, মোজলে। তো মোজলে হচ্ছে সর্বপ্রথম মৌলকে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সজ্জিত করেছিলেন। তো আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ওপর ভিত্তি করেই বিভিন্ন মৌলগুলিকে সজ্জিত করা হয়। পরের প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো 1907 খ্রিস্টাব্দে যে সুরাট অধিবেশন হয়েছিল, জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল, সেখানে সভাপতি ছিলেন হচ্ছে রাসবিহারী ঘোষ, অপশন সি। তো 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দলে ভাগ হয়ে গিয়েছিল। এই লাইনটাও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি গিয়েছিলেন। তো জাতীয় কংগ্রেস থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে, তো ভালো করে মনে রাখতে হবে এগুলো তোমাদের। তো 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেখানে সভাপতি ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি। আর এর সাথে সাথে মনে রাখবে এই অধিবেশনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে? তো মনে রাখবে ক্যালামাইন সলিউশনে পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অপশন ডি। না, ভুল বললাম, জিঙ্ক সালফেট হবে, অপশন সি। তো জিঙ্ক কার্বনেট এবং হাইড্রাস জিঙ্ক সিলিকেটের একটি প্রাকৃতিক মিশ্রণ খনিজ এটা। আর যেহেতু দুটি আকরে খুব একই রকম এবং প্রায়শই একই সাথে পাওয়া যায়, তাই মিশ্রণটাকে ক্যালামাইন নাম দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? তাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্বস্থানে রয়েছে। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, এ এবং বি উভয়। তো পর্বতের অনুবাদ ঢালে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছিল? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রশ্ন। তো মনে রাখবে দুর্গাপুর ইস্পাত কারখানাটি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয়তে স্থাপিত হয়েছিল, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পাবলিক সেক্টরের বৃদ্ধি এবং শিল্পায়ন ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য। আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যা 1956 থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসাবে ভিলাই, দুর্গাপুর এবং রৌরকেলায় ইস্পাত মিলগুলি তৈরি হয়েছিল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা পিএসসি মহালনবিশ মডেলের উপরে ভিত্তি করে, তাই এটি মহালনবিশ মডেল পরিকল্পনা নামে পরিচিত। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অ্যান্সার হবে পিসি মহালনবিশ মডেলের উপর, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতা কত শতাংশ? এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হচ্ছে 76.26%। এটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে। তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার বেশি রয়েছে পূর্ব মেদিনীপুরে 87.63%, আর সর্বনিম্ন শিক্ষার হার উত্তর দিনাজপুরে রয়েছে, যেটা হচ্ছে 60% হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কার সময়ে পুরানা কেল্লা নির্মিত হয়েছিল? তো মনে রাখবে পুরানা কেল্লা নির্মিত হয়েছিল হচ্ছে শের শাহর সময়, অপশন ডি। তো রোটার্স দুর্গ, কিলাই, কুনহা মসজিদ এবং যমুনা নদীর তীরে পুরানা কিলা শের শাহ স্থাপন করেছিলেন। এবং এর সাথে সাথে মনে রাখবে যে শের শাহের সমাধি হচ্ছে সাসারামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পটি কি? এটা তো তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের প্রকল্পর নাম হচ্ছে সবুজ সাথী প্রকল্প। তো পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পটিও হলো
সেই উদ্যোগ যেটি 2015 সালে প্রথম চালু হয়েছিল, যার লক্ষ্য হলো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা। তো এটা কত সালে চালু হয়েছিল এটাও পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে 2015 সালে সবুজ সাথী প্রকল্পটি চালু হয়েছিল। পরের প্রশ্ন, কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? এটাও বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে 1969 সালে মোট 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। পরের প্রশ্ন, কাঞ্চি নিম্নের কাদের রাজধানী ছিল? পল্লব, রাষ্ট্রকূট, চোল নাকি চালুক্যদের? তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে কাঞ্চি হচ্ছে পল্লবদের রাজধানী ছিল, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কাঞ্চিপুরম বা কাঞ্চি পল্লব রাজবংশের রাজধানী ছিল। পল্লবরা ছিল একটি শক্তিশালী রাজবংশ যারা খ্রিস্টীয় 3য় থেকে 9ম শতাব্দী পর্যন্ত দক্ষিণ ভারতের একটি বড় অংশ শাসন করছিল। কাঞ্চিপুরম কাঞ্চি নামেও পরিচিত, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং মন্দির, সিল্ক শাড়ি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটা বিখ্যাত। পরের প্রশ্ন, রাজকোষ ঘাটতি হলো কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, বাজেট ঘাটতি সহ বাজারের ঋণ ও অন্যান্য দায়বদ্ধতা হচ্ছে রাজকোষ ঘাটতি, রাজকোষ ঘাটতিকে বোঝায়। নেক্সট প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ, অপশান সি। তো আকবর, এর সাথে সাথে মনে রাখবে যে আকবর রামদাসকে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় কোথায় রয়েছে? তো সবথেকে গভীরতম পোতাশ্রয় কোনটি? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, তো তোমরা যারা ক্লাস কন্টিনিউ দেখো তারা এটার অ্যান্সার করতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, বিশাখাপত্তনম হচ্ছে ভারতের গভীরতম পোতাশ্রয়। এছাড়া চেন্নাই বন্দর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন্দর, আর বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। নেক্সট প্রশ্ন, গডফাদারের লেখক কে? এটাও বারবার পরীক্ষায় আসে, তো মনে রাখবে গডফাদারের লেখক হচ্ছে মারিও পুজো, অপশন সি। পরের প্রশ্ন, সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত হয়? তো গড়ে মনে রাখবে সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য হয় হচ্ছে প্রায় 45 সেন্টিমিটার, অপশন এ। নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে ওল্ড রাস্কেল কে বলেছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলেছিলেন হচ্ছে উইনস্টন চার্চিল, অপশন সি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? ভি.ডি. সাভারকর, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তো এটা অনেকবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি রচনা করেছিলেন ভি.ডি. সাভারকর, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর হচ্ছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি রচনা করেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম চিনির কারখানা কোথায় স্থাপিত হয়? তো মনে রাখবে ভারতে প্রথম চিনির কারখানা স্থাপিত হয়েছিল হচ্ছে 1903 সালে প্রতাপপুর। তো 1903 সালে উত্তরপ্রদেশের প্রতাপপুরে প্রথম আধুনিক চিনির কারখানা স্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, কমিউনিস্ট পার্টি কোথায় গঠিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল হচ্ছে উজবেকিস্তানের তাসখণ্ডে, অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অর্থনৈতিক কর্মসূচি পাশ হয়েছিল? তো অর্থনৈতিক কর্মসূচি পাশ হয়েছিল হচ্ছে 1938 সালের হরিপুরা কংগ্রেসের অধিবেশনে। আর এর সাথে এটা খুব ইম্পর্টেন্ট হরিপুরা কংগ্রেস অধিবেশন, কারণ হরিপুরা কংগ্রেস অধিবেশন যেটা 1938 সালে হয়েছিল সেটা সভাপতি ছিলেন হচ্ছে এস.সি. বোস, অর্থাৎ সুভাষচন্দ্র বোস ছিলেন হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি, খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বিখ্যাত শিবরাজপুর সমুদ্র সৈকত এটা কোথায় অবস্থিত?
তো শিবরাজপুর সমুদ্র সৈকতটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তো মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ছিলেন হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন বি। তো স্যার গুরুদাস ব্যানার্জি কলকাতা হাইকোর্টের একজন ভারতীয় বিচারপতি ছিলেন। 1890 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হয়েছিলেন। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো রবীন্দ্রনাথের তাসের দেশ এটা কোন ধরনের রচনা? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, রবীন্দ্রনাথের যে তাসের দেশ এটা হচ্ছে এক ধরনের বিদ্রোহ নাটক। অপশন এ। তো তাসের দেশ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি 1933 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তার নিজেরই লেখা একটা আষাঢ়ে গল্প নামক ছোট গল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের মুক্তির জন্য রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।